টক্সিক মানুষ, এত নেগেটিভ কথাবার্তা আমি আর নিতে পারছি, কারণ এই যে নেগেটিভ মানুষ, এই যে টক্সিক মানুষটাকে দুর্বিষহ করে তোলে, মানে কি বলবো, একদম নরক বানিয়ে যায়। এই যে শীতের বাগান আমার পুরোপুরি এখন শেষ, প্রচন্ড কষ্ট হচ্ছে বিশ্বাস করো, হাতে বুঝেছো দেখছো কিভাবে হাঁটছি, এইভাবে হাঁটবে, হাত দুটো এরকম, তোমার হাতের এক্সারসাইজ হবে। তো বন্ধুরা আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে, আমি আর মা দুজনে মিলে প্রায় 50 থেকে 60 পাক খেলাম। এই 3টে প্রোডাক্ট নাইকা থেকে এসেছে, একবার দেখে নাও। এটা হচ্ছে মিনিমালিস্টের প্রোডাক্ট, যাদের স্কিনে র্যাশ, ব্রণ, যে কোনো পিম্পল, যে তো বন্ধুরা এই যে এখন আমি আর মা ক্যামেরাতে কিছুই করতে পারিনি। এই যে শীতের বাগান আমার পুরোপুরি এখন শেষ, প্রচণ্ড কষ্ট হচ্ছে বিশ্বাস করো, হাতে ধরে এই গাছগুলোকে সব পুঁতেছিলাম, পটিং করেছিলাম, আর দেখো এখন পুরো গাছগুলো না মরে গেছে। এই গাঁদা গাছের বীজ করা যায় না তো, কিছু কিছু শুকনো শুকনো করি যদি রাখা যায়, এর থেকে কিন্তু পরের বছর বীজ করা যায়। তো এইগুলোকে মাকে বললাম, মা এবার আমি আর মা এগুলো একটা একটা করে যেগুলো যেগুলো গাছগুলো মরে গেছে সেগুলো সব তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলো আর রেখে লাভ নেই। দেখো এই একটা পিটুনিয়া, এটাও মরে গেছে, এগুলোর ফালতু রেখে লাভ নেই, কারণ সিজনাল এবারে হ্যাঁ আমি করছি, হ্যাঁ এইবারে এইগুলোকে ফেলে দিলে তারপরে গরমের ফুল কিছু পটিং করা যাবে, তো ওটাই করব। আর দেখি কি কি গাছ, এই গাঁদা গাছটা এখনও ঠিক আছে তাই না মা, এই গাঁদা গাছটা এখন ঠিক আছে, এই পিটুনিয়াটা ঠিক আছে, এই পিটুনিয়াটা ঠিক আছে। আর হাঁপিয়ে গেছি বাবারে বাবা। এর মধ্যে সব মাটিগুলো তুলে রেখে দিচ্ছি, সূর্যমুখী, গরমের সূর্যমুখী বসাবো বলে, দেখি কতদূর করতে পারি। যাওয়াটাই তো হচ্ছে না, কতদিন ধরে যাবো করছি, যাওয়া হচ্ছে না। টবগুলো ফাঁকা করে রাখছি। গাছ বাগান করলেই হয় না, প্রচুর পরিশ্রম। বাগানে আমা আছে বলে আমি আর মা করতে পারছি না, হলে আমার পক্ষে একার পক্ষে তো পসিবল নয়। আর এই নেশাটা আমাকে আমার মা আর মাসি দুজনে মিলে ধরিয়েছে। আমি এইসব আগে গাছ একদম কিনতামই না, ফুল টুল। আমার বাপের বাড়িতে কত বাগান, মানে কত গাছ ছিল, মা বলতো দেখবি আয় আমার গাছে কত জবা ফুল ফুটেছে, দূর আমি গিয়ে দেখতামই না। আর এখন দেখো সকাল হলে কখন আমি ছাদে আসবো, এসে জবা ফুল তুলবো, কোন গাছে কটা ফুল হয়েছে গুনবো। এটা এই বাগান করা খুব নেশা। গোড়ার মাটিগুলো কি করবো মা, গোড়ার মাটিগুলো তুলছেই না, ঝাড়ছি তো, মানে এক বস্তা মাটি হয়ে গেল। এবার একটু গুঁড়ো গুঁড়ো করে রাখলে সুবিধা হবে। এই দেখো মা বাল, হ্যাঁ বাল পড়লাম তো, এই গাছে ডালিয়া গাছের বাল ফেটে দেখছো? হ্যাঁ এটা থেকে হবে নাকি মা? কি জানি না, রেখে দিলে পরের বছর হবে জানি না, এই শুকিয়ে যাবে তো। তাহলে মা এক ব্যাগ বাকি হলো, হ্যাঁ বুঝেছো? তাহলে সূর্যমুখী গাছ পুঁততে হয়ে যাবে না? হ্যাঁ অনেক। কোথায় রাখবো? ওই পাশে রেখে দিই। দেখো বন্ধুরা পুরো কিন্তু এই গাছগুলো আমার যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি, আর এরকম সিঙ্গেল ছাড়া ছাড়া করে গাছগুলোকে এরকমভাবে বসিয়ে রেখে, যেগুলো ভালো আছে সেগুলোকে এরকমভাবে রেখে দিয়েছি। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিলাম, ধুয়ে দিলাম, একটুখানি পরিষ্কার হয়ে গেল। আর মাকে বলেছি এখানে হাঁট, জোরে জোরে হাঁটো। তবে শুধু মা কিন্তু হাঁটবে না, আমিও নিয়ম মাফিক করে 15 মিনিট ছাদেই হাঁটবো, ঠিক আছে? কারণ এখন সত্যি কথা বাইরে গিয়ে হাঁটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম ছাদেই আমরা দুজনে হাঁটবো। একটা সময় কি জানো তো, আমার ওয়েট ছিল প্রায় 75 কেজির ওপরে। তো ডক্টর দেখিয়ে আমার যেহেতু কোলেস্ট্রল ধরা পড়েছিল, তারপর পলিসিস্টিক ওভারি ছিল, তো ডাক্তার বলেছিল এর একটাই মেডিসিন, সেটা হচ্ছে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওয়েট লস করতে হবে। তো নিজের শরীরের দিকে আমি ধ্যান দিয়ে আমি মনে থেমে নিয়েছিলাম যে যে করেই হোক আমাকে ওয়েট লস করতেই হবে। আমার মেয়ে তখন অনেক ছোট ছিল, আমি সকালবেলা করে হাঁটতে যেতে পারতাম না। আমি ইভিনিংয়ে আমার মেয়ে যখন ঘুমাতো ঠিক সেই টাইমটায় আমি হাঁটতে বেরিয়ে যেতাম। আমার বাড়ির সামনে একটা পার্ক ছিল,
সেখানে গিয়ে আমি প্রত্যেকটা দিন শীত গ্রীষ্ম বর্ষা ইভেন এরকমও মনে আছে বৃষ্টি পড়ছে, আমি মাথায় ছাতা নিয়েও 20 থেকে 30 মিনিট আমি কিন্তু ডেইলি হেঁটেছি। দেখো তার রেজাল্ট কিন্তু আমি এখন পেয়েছি। আমার ওয়েট কিন্তু এখন মোটামুটি ঠিকঠাক লেভেলে আছে। আসলে আমরা যারা গৃহিণী আছি না, তারা কি করি, ভাবি কি যেই সংসারে কাজকর্ম করছি এটাই আমাদের এক্সারসাইজ। এটা কিন্তু আমাদের এক্সারসাইজ নয়, কারণ আমরা কি করছি ওই বাউন্ডারির মধ্যেই আমরা যাবতীয় সংসারের কাজকর্ম করছি। এটা কিন্তু খুব একটা আমাদের হাঁটাহাঁটি হয় না, এক্সারসাইজ কিন্তু এটা হয় না। ওই জন্য প্রত্যেকটা গৃহিণীকে বলবো সময় করে অন্তত 15 থেকে 30টা মিনিট অবশ্যই, যদি ছাদ থাকে সামনে কোনো পার্ক থাকে, অবশ্যই কিন্তু এইটুকু হাঁটাহাঁটি করবে। আর হাঁটা মানে হচ্ছে তোমার ফুল বডির একটা কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয়ে যায়। তো বন্ধুরা আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে। আমি আর মা দুজনে মিলে প্রায় 50 থেকে 60 পাক খেলাম, মানে আপ ডাউন, ঠিক আছে, করলাম। আর এই যে আমরা গার্ডেনিং করছি না, এই যে প্রত্যেকটা দিন দুবেলা করে যে ট্যাঙ্ক থেকে জল তুলে যে এতগুলো গাছে যে আমরা জল দিচ্ছি, এটাও কিন্তু আমাদের একটা হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে, মানে হাতের এক্সারসাইজ হচ্ছে, প্লাস আমাদের পায়ের এক্সারসাইজও হচ্ছে, চলাফেরা করছি, ঠিক আছে। এই যে আমরা মাটি কোপাচ্ছি, তারপরে হচ্ছে টব এখান থেকে এখানে নিচ্ছি, ওখান থেকে সেখানে করছি। এই যে গাছের পেছনে, এই যে বাগানের পেছনে যে পরিচর্যাটা আমরা করছি, এইটাও কিন্তু একটা এক্সারসাইজের মধ্যেই পড়ে, ঠিক আছে। হাঁপিয়ে গেছি। তো যাই হোক, এইবার থেকে শুরু হলো আমাদের মা মেয়ের নতুন সামারের রুটিন, মানে কি বলবো, এক্সারসাইজ শুরু হয়ে গেল। আমার সাথে মাও করবে, এমনিতে তো যখনই পারবো সপ্তাহে 2-3 দিন তো যোগা করি আমি, তোমরা দেখো। প্লাস এবার বিকেলে প্রত্যেক দিন বিকেলবেলা টাইম করে 15 মিনিট আমি আর মা ছাদে হাঁটবো। হাঁপিয়ে গেছি, চলো এবার নিচে যাওয়া যাক। সন্ধ্যে এখনও কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে, কি ভালো লাগছে না মা, এখনও কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে। চলো নিচে যাবো, চা করবো, কফি করবো, সন্ধ্যে দেবো, আদার্স অনেক কাজ আছে, কিচ্ছু হয়নি, এডিট করবো। চলো, আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা ব্লগ দেখছিলাম, আমার প্রিয় ব্লগারের ব্লগ দেখছিলাম। আমি তোমাদের বলি না যে আমিও কিন্তু ব্লগিং দেখি, তবে হ্যাঁ, যাদের ব্লগ দেখে কিছু নেওয়ার আছে, শেখার আছে, আমি তাদেরই ব্লগ দেখি। তো যাই হোক, একজনের ব্লগ আর দেখি না, তার থেকে প্রচণ্ড আমরা হার্ট হয়েছি, সেটা আমি আর বলছি না। তো যাই হোক, তা বলে সবাই তো আর সেরকম না, আরও অনেক মানুষ আছে। তবে কি বলতো, আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, আমি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, মানে অন ক্যামেরা এরকম ক্যামেরা অন করে কথা না আমি খুব একটা বলতে পারি না, আমার ইতস্ততর হয়। যেমন আমি ভয়েস ওভার দিয়ে কথা বলতে বেশি পছন্দ করি, আমি ক্যামেরা অন করে তো দেখো খুব একটা কথা বলতে পারি না, আমার কেমন একটা লাগে। তো যাই হোক, আমি একটা ভিডিও দেখছিলাম আমার ব্লগ, মানে প্রিয় একটা ব্লগারের। তো সেখানে না আমি কমেন্ট বক্সে কমেন্ট পড়ছিলাম, আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আমার যেমন নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভীষণ ভালো লাগে, ঠিক তেমনি আমার প্রিয় যে ব্লগাররা আছে তাদের কমেন্ট বক্সেও যাই, যে কমেন্ট পড়ি, কি কমেন্ট করেছে, ভালো ভালো কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো সেখানেই আজকে দেখলাম একটা কমেন্ট এসছে, সে কমেন্ট করে বলেছে যে দিদি একদম, মানে একজন ভিউয়ার্স কমেন্ট করেছেন, ভিউয়ার্সরাই কমেন্ট করে যদিও, যে সে লিখেছে কমেন্ট বক্সে, দিদি একদম ভেঙে পড়েছি, চারিদিকে এত টক্সিক মানুষ, এত নেগেটিভ কথাবার্তা, আমি আর নিতে পারছি না, প্লিজ দিদি সাজেশান দাও। মানে ওনাকে বলেছে, তো উনি তো নিশ্চয়ই ওনার মতন সাজেশান দেবেই। এই কমেন্টটা না আমাকে ভীষণ নাড়া দিল, বিশ্বাস করো। মনে হলো যে না, এবার আমার ক্যামেরা অন করে আমার বন্ধুদের কিছু বলা উচিত, কারণ এই যে নেগেটিভ মানুষ, এই যে টক্সিক মানুষ আমাদের আশেপাশে প্রচুর আছে, যারা আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তোলে, মানে কি বলবো, একদম নরক বানিয়ে যায় এইসব টক্সিক মানুষরা। আমি শুধু একটাই কথা বলবো বন্ধুরা, দেখবে কমেন্ট বক্স যখন আমরা আমরা ব্লগিং করি, তো আমাদের কমেন্ট বক্স সবসময় ওপেন থাকে। তো 50টা কমেন্ট যদি আসে সারাদিনে, দেখবে তার মধ্যে হয়তো 25টা 30টা পজিটিভ কমেন্ট আর 10-12টা নেগেটিভ কমেন্ট। তবে ঈশ্বরের কৃপায় আমার নেগেটিভ কমেন্ট তেমন আসেও না, 2-1টা হয়তো আসে, খুব কম। সবাই কত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো। কেউ বলো যে এই আজকে এটা কমেন্ট পেলাম যে শর্মিষ্ঠা তোমাকে আমার বোনের মতন লাগে, দিদির মতন লাগে। কেউ বলো যে যখন তোমাকে প্রয়োজন ছিল তখন আমি শর্মিষ্ঠা তোমাকে পাশে পেয়েছি। অনেক ভালো ভালো কমেন্ট
করো, মানে কাকে ছেড়ে কাকে বলবো। ঠিক তেমনি হয়তো আবার এই কথাগুলো যে আমি বলছি না, আবার কিছু মানুষ এসে বলবে যে জ্ঞান দিচ্ছে, এইগুলো হচ্ছে নেগেটিভ কমেন্ট। তাহলে এবার আমাকে বুঝে নিতে হবে যে এই এতগুলো মানুষের পজিটিভ কমেন্ট নিয়ে এগোবো, না এই 4-5টা মানুষের নেগেটিভ কমেন্ট নিয়ে আমি এগোবো, ভেঙে পড়বো, কোনটা করবো? পথ চলতে গেলে বন্ধুরা, এই যে আমরা জীবন চলছি না, এই জীবন চালাতে গেলে না আমাদের যেমন পজিটিভ মানুষরাও থাকে আমাদের চারদিকে, ঠিক তেমনি নেগেটিভ মানুষরাও থাকে। আমি সবসময় বলেছি পৃথিবীতে পজিটিভ শক্তি যেমন থাকে ঠিক তেমনি নেগেটিভ শক্তিও থাকে, ঠিক তেমনি যেমন পজিটিভ মানুষও থাকে তেমনি কয়েকজন নেগেটিভ মানুষও থাকে। নেগেটিভ মানুষের কাজ কি? তোমাকে পেছন দিকে টানা, তোমাকে ধ্বংস করে দেওয়া, তোমাকে ভেতর থেকে গুড়িয়ে দেওয়া, যাতে তুমি উঠে দাঁড়াতে না পারো। আর পজিটিভ মানুষদের কাজ কি? তোমাকে এনকারেজ করবে, তোমাকে সাহস যোগাবে, তোমাকে ভালো ভালো কথা বলে মোটিভেট করবে। ঠিক আছে, এই হচ্ছে পজিটিভ মানুষের সাইন। এবার তোমাকে বুঝে নিতে হবে তুমি কার কথা প্রায়োরিটি দেবে, পজিটিভ মানুষদের কথা না নেগেটিভ মানুষদের কথা, তাই না? তো সেটাই হচ্ছে কথা। এবার নেগেটিভ মানুষদের কাজ হচ্ছে যারা ধরো জীবনে নিজে কিছু করতে পারে না, যাদের কোনো পৃথিবীতে কোনো কাজ নেই, ঠিক আছে, যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যর কোনো সুখ তারা শান্তি তারা সহ্য করতে পারে না, তারাই হচ্ছে টক্সিক মানুষ। তারা চাইবে যে অন্য কোনো মানুষ যাতে এগিয়ে না যেতে পারে, সে যাতে সফলতা অর্জন করতে না পারে, সে যাতে মানে কষ্টে কষ্ট পেয়ে মরতে পারে, এই হচ্ছে তার ব্যাপার। এইবারে তাদের কখনো জেতাতে নেই, কারণ তারা কখন জেতে জানো? যখন তুমি দুর্বল হয়ে পড়বে, যখন তুমি ভেঙে পড়বে, যখন তুমি তার আনসারের রিপ্লাই দেবে, তখন তারা জিতে যায়। কারণ তাদের মোটোই হচ্ছে তোমাকে ভেঙে ফেলা, তোমাকে দুর্বল করে দেওয়া, তোমাকে হিংসাত্মক করে দেওয়া, যে হ্যাঁ তোমাকে উত্তপ্ত করছে, যে ওকে আমি শর্মিষ্ঠাকে উত্তপ্ত করব, যে ওকে এমন করব যাতে ও রিপ্লাই দিতে বাধ্য হয়। কিন্তু আমি তো রিপ্লাই দেবো না, আমি তো অত বোকা নই, আমি কেন রিপ্লাই দেবো, কেন ওর ফাঁদে পা দেবো? আমি কিন্তু আমার মতন বিন্দাস মতন চলে, বলছে বলুক। ভগবান তো দুটো কান দিয়েছে, এক কান দিয়ে ঢোকাবো আর এক কান দিয়ে বার করে দেবো। আর একটা কথা সবসময় বলি, হাতটা ব্যথা করছে, আর একটা সময় বলি, তুমি তাকে প্রায়োরিটি দেবে কেন? নেগেটিভ মানুষকে কিন্তু আমরাই প্রায়োরিটি দিই বলার। দেখো, আগে তুমি দেখবে যে মানুষটা তোমাকে এরকম কথাবার্তা বলছে, নেগেটিভ কথাবার্তা বলছে, তোমাকে জ্বালাচ্ছে, তোমায় কষ্ট দিচ্ছে, আগে দেখবে সেই মানুষটা তোমার প্রতি তোমার জীবনের কি অস্তিত্ব আছে, আদৌ সেই মানুষটা তোমার জীবনে থাকলে তোমার জীবন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। দেখো, যদি এরকম টক্সিক পিপল বা এরকম যদি নেগেটিভ মানুষ তোমার যদি ডিয়ারেস্ট নিয়ারেস্ট একদম তোমার যদি কি বলবো নিজের লোকও হয় না, আমি বলবো জীবন থেকে জাস্ট ছেটে দাও, জাস্ট ডিলিট করে দাও, ঠিক আছে? সে তোমার যতই মানে কাছের মানুষ হোক না কেন, কারণ তুমি তাকে কাছে রেখেও তো তোমার কিছু লাভ হচ্ছে না, কারণ তুমি তার দ্বারা হার্ট হচ্ছ, তার দ্বারা তুমি কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, তা তাকে রেখে তো কোনো লাভ হচ্ছে না। তাকে বরঞ্চ যদি তুমি সরিয়ে দিতে পারো জীবন থেকে, তাহলে তুমি অনেক সুস্থ সবলভাবে তুমি জীবনটা কাটাতে পারবে, তাই না? দেখো, তুমি বলবে তার মানে শর্মিষ্ঠা তোমার জীবনে কি হয়েছে? অবশ্যই আমার জীবনেও টক্সিক পিপল রয়েছে, আমার জীবনেও নেগেটিভ মানুষ রয়েছে, ইভেন এখনো আছে, হয়তো পরোক্ষভাবে কি প্রত্যক্ষভাবে আমি বলতে পারবো না, কিন্তু রয়েছে। এটা আমার জীবনে না, প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে নেগেটিভ মানুষ। তাকে জাস্ট আমি মনে করি যে যে মানুষটা আমাকে ধরো এরকম বাজে কথা বলছে বা আমাকে টোন্ট করছে বা আমাকে বুঝতে পারছি আমাকে উত্তপ্ত করছে, তখন এই বুঝি যে ঠান্ডা মাথায় ভাবি যে এই মানুষটার কথা আমি নেব কি না, এই মানুষটার কথা কি আমার নেওয়া উচিত, এর কি কোনো ভ্যালু আছে আমার লাইফে? যদি দেখি যে না, এর কোনো ভ্যালু আমার জীবনে নেই, এর কোনো অস্তিত্ব আমার নেই, এর যা গেলে এলে আমার কোনো যায় আসে না, তোর কথা আমি নেব কেন, ওর কথা আমি নেব কেন, কেন গ্রাহ্য করবো? জাস্ট গা থেকে ঝেড়ে ফেলো, অনেক ভালো থাকবে। পৃথিবীতে চলতে গেলে সবার কথা যদি তুমি গায়ে মারতে যাও, তাহলে তুমি জীবনে চলতে পারবে না বন্ধুরা, চলতে পারবে না, ঠিক আছে? এরকম নেগেটিভ মানুষ আমাদের জীবনে অনেক অনেক রয়েছে। তো যাই হোক, ওইটাই বলার জন্য ভাবলাম, কারণ জানো তো ডিপ্রেশন এমন একটা জিনিস না, অনেক মানুষ ডিপ্রেশনে অনেক বাজে কাজ করে ফেলে, যেটা একদম করা উচিত না।
লাইফ একটাই, ঠিক আছে? কেন আমি অন্যের জন্য নিজের জীবনটা দুর্বিষহ করে তুলো বলো তো? কেন করবো অন্যের জন্য আমার জীবনটাকে দুর্বিষহ? আমার লাইফ আমি বাঁচবো, আমার ভালো মন্দ আমি বুঝবো, কেন অন্যের দ্বারা আমি চালিত হব? কে আমায় কি বললো, কে আমায় কটা গালি দিল, কে আমায় কটা বাজে কথা বললো, কে আমাকে টোন্ট করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কোনো ফারাক পড়ে না। বিশ্বাস করো, আমার জীবনেও রয়েছে এরকম টক্সিক পিপল। প্রত্যেকটা আমার কেন বললাম, বারবার বলছি, প্রত্যেকের জীবনে এরকম টক্সিক পিপল থাকে। আমি বলবো জাস্ট ইগনোর করো, পাশ কাটিয়ে চলে যাও। আর দেখা হলে একটা স্মাইল দাও, একটা ভালো পজিটিভ স্মাইল দাও, ঠিক আছে? সুন্দর মুখে একটা হাসি রাখো, বুঝিয়ে দাও যে তার কথায় তোমার কোনো যায় আসে না, ঠিক আছে? তুমি তাকে হেসে তার কথাটা উড়িয়ে দিতে পারো। দেখো নেক্সট দিন থেকে না তোমাকে বলার আগে 10 বার ভাববে যে একে বলবো কি বলবো না, কারণ এর তো কোনো গায়ে আসে না, কোনো কথা বলতে গায়ে লাগে না, ঠিক আছে? এরকম মনের জোর বাড়াও। কারণ একটা সময় আমি এরকম মানুষের কথা নিয়ে প্রচুর হেডেক করতাম, আমার মাথা যন্ত্রণা প্রচুর এরকম মানুষের দু একটা কথা নিয়ে আমি প্রচণ্ড ভাবতাম। কিন্তু এখন নিজেকে নিজে আমি ওভারকাম করেছি। এরকম অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছি, কিভাবে নিজের মনের জোর বাড়ানো যায়, নিজেকে নিজে বাড়িয়েছি। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, একটা কথা বলবো, কারোর মনের জোর কেউ বাড়াতে পারে না যতক্ষণ না তুমি নিজের মনের জোর নিজে বাড়াচ্ছ। আমি তোমাকে দুটো কথা এখন বলছি, পজিটিভ কথা। তুমি যদি সেই ভেতর থেকে গুমড়েই থাকো, নেগেটিভ চিন্তাধারাই করো, আমি তোমাকে কত সাপোর্ট দেবো না। তোমাকে নিজেকে স্ট্রং হতে হবে, তোমার নেগেটিভ চিন্তাধারা তোমাকে দূরে সরাতে হবে, ঠিক আছে? যতক্ষণ না আমি অ্যালাউ করবো ততক্ষণ কোনো নেগেটিভ থট কিন্তু আমার মাথায় ঢুকতে পারবে না, ঠিক আছে? আমরা অ্যালাউ করি তবেই আমাদের নেগেটিভ থট মাথায় ঢোকে। যতক্ষণ না নিজেকে নিজে চেঞ্জ করতে পারবো ততক্ষণ পৃথিবীতে কোনো শক্তি তোমরা চেঞ্জ করতে পারবে না। তুমি লিখে রাখো, আজকে হয়তো কথাগুলো বলছি, তোমরা যদি পারো একবার একটুখানি মানে ঠান্ডা মাথায় ভেবো যে আমি শর্মিষ্ঠা ঠিক বললো কি ভুল বললো। তো চলো, এই কথাটা বলার জন্য ক্যামেরা অন করলাম। আবার আসছি রাতের রান্না নিয়ে, অবশ্যই এখন একটু এডিট করব, তারপর রাতে রান্না করতে যাবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন আবার ক্যামেরাটা অফ করছি, আমি এডিট করে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর কথাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে। চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:45। আমি এতক্ষণ এডিট করছিলাম, হাফ এডিট কমপ্লিট হয়েছে। তো এইবারে তো রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, 10টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি। আগে তো আরও তাড়াতাড়ি খেতাম, কিন্তু এখন এই এডিটের চক্করে আমার 10:30 বেজে যায়। তো বিকেল থেকে ভাবছি রাতের বেলা কি করব সব, মানে কদিন ধরেই না একটু চপ দিয়ে ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে রাতের বেলা, লেবু চটকে। কিরে হ্যাচি মাছি ঠান্ডা লাগাইলে নাকি রে? ব্যাস, ঠান্ডা লেগে গেছে, একজনের পরীক্ষা আর ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, মাকে বললাম, মা চলো না দুজনে মিলে বসে বেগুনি করি, বেগুনি দিয়ে আর ভাত দিয়ে ডাল দিয়ে খাবো, রাতের বেলা ডিনার করবো। কারণ তোমরা তো দেখো যে আমি খুব একটা ডিনার তোমাদের সাথে শেয়ার করি না, কেন একদম হালকা পাতলা আমরা ডিনার করি। কিরকম করি বলো তো? ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মুসুর ডাল আর ভাত। আর হাজব্যান্ড তো মুসুর ডাল খায় না, মুগের ডাল তুলে রেখে দিই, ও মুগের ডাল দিয়ে খায়। কিন্তু রাতের বেলা খুব একটা ভাজাভুজি রিচ খুব রেয়ার, শীতকালে খেলেও গরমকালে তো একদমই খাই না। কিন্তু হ্যাঁ, আর পাঁপড় শাকা। কিন্তু আজ মাঝে মাঝে না একটু মুখ চেঞ্জ করতে ইচ্ছা করে, জানো তো? মানে এই এক খাবার যদি বিরিয়ানি তোমাকে যদি 7 দিন দিতে মানে দেওয়া হয়, দেখবে 8 দিনের মাথায় না খেতে ভালো লাগে না, তখন মনে হবে না একটু সেদ্ধ ভাত খাই। ঠিক সেম এক টানার এই খেয়ে তো মাকে বলছি, মা চলো না একটু বেগুনি করি, দুজনে মিলে একসাথে বেগুনিটা করি, তাড়াতাড়ি হয়ে যাবে। মা বলছে ঠিক আছে চল করি। আর মা তো বললাম, মা এইসব ভাজাভুজিতে এক্সপার্ট, মানে বড়া করতে দাও, বেগুনি করতে দাও, মা ইনস্ট্যান্ট করে দেবে, খুব ভালো করে। তো ওই জন্য মাকে এই ডিপার্টমেন্টটা দিয়েছি। মা করবে বেগুনি? করবো। হ্যাঁ করবো। কি করে, বেগুনি না আলুর চপ? আলুর চপ এখন করতে অনেক সময় রাতে খেতে হবে। বেগুনি? হ্যাঁ, আলুর চপটা করতে অনেক সময়, মশলা না করলে না। হ্যাঁ, আলু সেদ্ধ, তারপর মশলা, একটা আলুর চপটা একটা মশলা হয়, তাই না মা? ওই মশলাটা, হ্যাঁ ভাজা মশলা, ও করতে অনেক সময় ডিনারের মধ্যে হবে না। তো ভাবছি যে বেগুনিটাই করি, বেগুন আছে, বেসনও আছে, তাই না মা? ফ্রিজে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক কি করে মা। চলো মা, চলো দুজনে মিলে শুরু করে দিই। আর একজন বলে কি, মা বিরিয়ানি করে দাও। এখন বিরিয়ানি করা সম্ভব নাকি? বলছি কাল করে দেবো। বিরিয়ানি, শুধু বিরিয়ানি খাবে। তো এই তো বেগুন, মা বেগুন এই দুটোই আছে।
আচ্ছা, আর কালো জিরে, কালো জিরে এটার মধ্যে করবে, পাতলা পাতলা করে এখানে কেটে না, বটিটা নেওয়া হইতে বটি। চল কেটে নাও। এত পাতলা? মা এইটাতে করলে না একসাথে অনেকগুলো হয়ে যাবে, কড়াইতে করলে অনেক সময় লাগবে। আর তোমার এটাই করবে, এই কাজটা করবে, এটাতে করবে, এটা তুমি ঢাকা দিতে হবে, অনেকটা সময় লাগবে। হ্যাঁ, খাবার সোডা দেবে তো? তো চলো বন্ধুরা, মা এখানটা রেডি করি ব্যাটারটা, ততক্ষণ আমি গোপালকে শুয়ে দিয়ে আসি। অলরেডি 10টা বাজে, আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর গোপালকে শুয়ে তারপর তোমাদের সাথে আবার ফিরছি। চলো। তো এর মধ্যে বেসন দিয়েছে, নুন দিয়েছে, কালো জিরে, আর এই হচ্ছে খাওয়ার সোডা। মা একটু চিনি দেবে নাকি? একটু চিনি দেবো। হাতটা ধুয়ে না, নাহলে আমি করে দিচ্ছি। এটা তো পরে করবো। চলে এসছে, এই যে কানে ফোন নিয়ে চলে এসেছে, যখনই দেখবে তখনই তার কানে ফোন। আমার মেয়ে একটা জিনিস অর্ডার করেছিল, ঠিক আছে, তো এবার আমায় ফোন করেছে সন্ধ্যাবেলা, ও এই যে বাবা একটু নায়িকা থেকে এটা আসবে, ওটা নিয়ে নিও। নায়িকা থেকে পার্সেল চলে এসছে। খুবই সর্বনাশ। আজকে খুলবো না, কালকে খুলে দেখাবো। কালকে খুলে দেখাবো কি আছে। তোরা এই 3টে প্রোডাক্ট নাইকা থেকে এসেছে, একবার দেখে নাও। এটা হচ্ছে মিনিমালিস্টের প্রোডাক্ট, যাদের স্কিনে র্যাশ, ব্রণ, যে কোনো পিম্পলস, যে কোনো প্রবলেম কিন্তু এই প্রোডাক্টে সলভ হবে। মারাত্মক ভালো, মারাত্মক ভালো। রিভিউ দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো চলো দেখো, প্রথমে নাকি দেখাচ্ছি। ও এই দুটোর সাথে কিন্তু একটা ফ্রি আছে, শ্যাম্পু ফ্রি আছে। এটা কি মামাই? এটা ফেস ওয়াশ, এটা ফ্রেশ ওয়াশ। বাবা খাপে খায় দুটো প্যাকেজই। দেখি একবার দেখিয়ে দিই। এই যে দেখো, একবার এটা হচ্ছে স্যালিসিলিক যুক্ত, অ্যাসিড যুক্ত ফ্রেশ ওয়াশ, ভীষণ ভালো। আমার বললাম না, আমার ক্যামেরা ডিস্টার্ব করছে বলে দেখো পুরো ব্লার হয়ে যাচ্ছে। এই যে মিনিমালিস্ট, তোমরা নাইকা ফাইকা সব জায়গায় পেয়ে যাবে, খুবই ভালো। এটা সব জায়গায় জ্ঞান দেওয়া আছে কেন? তো ভালো তো, কি জ্ঞান দেওয়া আছে? এটা কি? টোনার। দেখি টোনারটা দেখি। আর এই যে টোনার, এত বড় শ্যাম্পু ফ্রি দিয়েছে। দেখি কি শ্যাম্পুটা, এটা ফ্রি আছে শ্যাম্পুটা। এত দেখি শ্যাম্পু, এটা শ্যাম্পু তো? হ্যাঁ। কিরকম ব্লার হয়ে যাচ্ছে আমার মোবাইলটা। এই যে শ্যাম্পু, এটা কোনো গন্ধ পাবি না। মিনিমালিস্টের প্রোডাক্টের, এই ব্র্যান্ডের কোনো প্রোডাক্টে তো মানে কোনো ক্রিম বলো, ফ্রেশ ওয়াশ বলো, টোনার বলো, কিছুতেই কিন্তু তোমরা কোনো গন্ধ পাবে না, ঠিক আছে? এই হচ্ছে 3খানা প্রোডাক্ট। এটা আমার মেয়ের জন্য, কারণ ওর প্রচণ্ড র্যাশ পিম্পলসের প্রবলেম হচ্ছে, তো ওই জন্য নিয়েছি। রিভিউ দেখে নেওয়া হয়েছে, ভীষণ ভালো রিভিউ, রেটিং খুব ভালো, তোমরা দেখতে পারো। আর আমার জন্য তো বললাম যে এই যে একটা নিয়েছি, প্যালেট নিয়েছি, লিপস্টিক প্যালেট নিয়েছি। এটা সব কিছু হিসাবে 3 in 1, তোমরা ব্লাশ হিসাবে ইউজ করতে পারো, আইশ্যাডো হিসাবে ইউজ করতে পারো, প্লাস লিপস্টিক হিসাবে ইউজ করতে পারো। শেডটা একবার দেখি না, এই দেখো শেডটা, এই যে শেড। এখন আমি তোমাদের দেখালে বুঝতে পারবে না, এটা সকালবেলা দেখালে তোমরা বুঝতে পারবে কত রকম শেডগুলো বেশ ভালো। বাবা হ্যাঁ, কালারগুলো দেখো একবার, তাহলে তোমরা বুঝতে পারবে। কালারগুলো দারুণ কালার, কিন্তু নিউড কালারও রয়েছে, প্লাস হালকা কালার রয়েছে, ডিপ কালারও রয়েছে। মর্নিংয়ে পরারও জন্য, আবার নাইটেও ইউজ করতে পারবে। এটা রাখতে বাবা, এটা মধ্যে কি আছে দেখ, এটা আটকা ভালো করে। এইটা মধ্যে তুলি দেয়নি না, এটা তুলি দেয়নি। তা হাত দিয়ে করবো। হ্যাঁ, আর একটা ছিল যে লরিয়ালে যখন দিয়েছিল মাসি, তখন কিন্তু ছিল। আর এইটা তো জানো আমি 12 মাস এটা ইউজ করি, মাইসেলার ওয়াটার। মানে এটা আমি মানে শীত গ্রীষ্ম বর্ষা আমার এইটাই আমার হচ্ছে রাতের বেলার ভরসা, যাকে বলা হয় মাইসেলার ওয়াটার। ভীষণ ভালো গো, ভীষণ ভালো। মেকআপ রিমুভ করে, ডার্ট রিমুভ করে, ভীষণ ভালো। এই হচ্ছে আমার অবস্থা।
এই হচ্ছে আমার নাইকা শপিং হল। এগুলো সব পরে যাবে, তুলে নাও নাও তুলে নাও তুলে নাও তুলে নাও। চলো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এবার ডিনার কমপ্লিট করে নি। ও এবার ওর বন্ধুদের পাঠাবে। চলো নে বসে যা, খেতে বসে যা, বসে যা, অনেক রাত হয়েছে, বসে যা। না না ক্রিকেট চ্যাম্পিয়ন। আরে দাঁড়াও। ক্রিকেট ও ক্রিকেট চ্যাম্পিয়ন্স লিগ। তো বন্ধুরা এই তো ডিনার রেডি। আর এখানে রয়েছে 2 রকম ডাল, মুগের ডাল, মুসুর ডাল, আর এখানে অমলেট, একদম কি বলবো লঙ্কা পেঁয়াজ দিয়ে অমলেট ভাজা, ডবল ডিমের অমলেট। এখানে রয়েছে আমাদের বেগুনি, আর মেয়ে তো খায় না, তো ওই যে মেয়ের জন্য রয়েছে আমের টক আচার, মানে মিক্সড আচার, অমলেট, ভাত আর ডাল। আর এখানে রয়েছে আমাদের ভাত। তো চলো, আর এখন আমরা দেখবো কিছু চালাও চালাও, কি চালাচ্ছ ওটা? ঘোরা। তো এখন এই যে এই হচ্ছে ক্রাইম পেট্রোল, নট অ্যালাউ হতো। নতুন কোনো সিরিজ দেখলে তারপর দেখবো। এই কি করছো? অবশ্যই। তো বন্ধুরা এখন ঘড়িতে কিন্তু 11টা অলরেডি বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা তো জানো যে যতই আমার লেট হয়ে যাক, যতই আমি সারাদিন বিধ্বস্ত থাকি না কেন, আমি কিন্তু এঁঠো রান্নাঘর রেখে কখনোই ঘুমাতে যাই না। কারণ আমি সবসময় বলি যে রান্নাঘরই হচ্ছে মা লক্ষ্মীর আসল বাসস্থান। কখনো বন্ধুরা যতই রাত হয়ে যাক, অন্তত কাউন্টার টেবিলটা, সিঙ্কটা, গ্যাস ওভেনটা কিন্তু এক নাতা হলেও কিন্তু মুছে শোবে। আর আমি কি করি, গ্যাস ফ্যাস পরিষ্কার করার পর না, তারপর একটু 1 ছিপি ডেটল আমি কাউন্টার টেবিলে ঢেলে দিই। তাহলে কি হয় জানো, পোকামাকড় কিন্তু অনেক কম হয়। তারপর এই যে আমরা রান্নাবান্না করলাম, ডিমের অমলেট করলাম, এটা গন্ধ থাকে তো আসতে, এইটা কিন্তু একেবারেই আর থাকে না, মানে সকালবেলা উঠেই আসতে গন্ধটা তোমরা আর পাবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।